দেখুন, বামফ্রন্টের বড় শরিক চিরকাল এই প্রয়াসই করে এসেছে আরএসপি ফরওয়ার্ড ব্লকের মতো যারা রয়েছে সেই শরিকদের কিভাবে তাদের পরিসর ছোট করে দেওয়া যায়, প্রতিপক্ষ হওয়া, সওয়াল করা এবং সঠিক প্রশ্ন করা, অর্বাচীনের মতো নয়, সঠিক প্রশ্ন করা। এটা আমি শিখেছি আমার নেতা, প্রয়াত জননেতা ক্ষিতি গোস্বামীর কাছ থেকে। 2026-এ একেবারে বিধানসভা ভোটের আগে আপনি বিজেপিতে যোগদান করলেন, তাহলে কি এবারে 26-এ আপনাকে দেখা যাচ্ছে ভোটে লড়াই করতে? কাজেই আমার জন্মভূমিতে কর্মক্ষেত্র নেই এমন বিষ নিয়ে এই জীবন শেষ হয়ে যাবে? বাবা বাম আদর্শে বিশ্বাসী ছিলেন এবং মেয়ে একেবারে বিপরীত ভিন্ন ধর্মী রাজনৈতিক দলে যোগদান করেছেন। কথা বলছি ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী গোস্বামীকে নিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনি বিজেপিতে জয়েন করলেন এবং ছোটবেলা থেকে বাবাকে দেখেছেন যে বাম রাজনীতি করতে, ফলত মানে এই যে নিজে একটা ভিন্ন ধর্মের একেবারে রাজনীতিতে জয়েন করলেন কেন? মানে বামেদের দেখে কি শিখলেন বামপন্থী রাজনীতি দেখে যে আপনাকে বিজেপিতে জয়েন হতে সেটা মানে আগ্রহী হলেন? দেখুন, রামায়ণ আমাদের দেশের একটি মহাকাব্য। তো একবার আমার দেশের একজন মনীষীকে প্রশ্ন করা হয়েছিল যে রামায়ণ থেকে তুমি কি শিখলে? তো তাকে উনি উত্তর দিয়েছিলেন, না, কোনটা করব না। তা আমি শিখলাম যে ওনারা নন, নিষ্ক্রিয়তা নয়, আচ্ছা। জীবন মৃত হয়ে থাকা নয়, সজীবতা, সক্রিয়তা এবং সরাসরি অংশগ্রহণ। ভারতবর্ষের নীতি নির্ধারণের দিকে, পশ্চিমবঙ্গ রাজ্যের নীতি নির্ধারণের দিকে সরাসরি অংশগ্রহণ, সরাসরি পরামর্শ দেওয়া বা দিতে পারা, এই সক্রিয়তার কারণেই আমার এই দলের সঙ্গে সংযুক্ত হওয়া। মানে এই দলে যুক্ত হওয়ার মূল কারণটা কি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা, নাকি এই পশ্চিমবঙ্গে নতুন কিছু তৈরি করা? যেহেতু আপনি যুব সমাজের অংশ, তাই জন্য আমি বলছি। দেখুন, একেবারে কোনো একটা দলের বিরোধিতা করা, সেই কাজ এই রাজ্যে যারা এই মুহূর্তে শাসক তারা করে চলেছেন। কোনো গঠনমূলক কিছু বলছেন না। দেশনায়ক যেভাবে দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে তাদের বলার কোনো মুখও নেই। কাজেই তারা যেটা করছেন সেটা এক অর্থে রাজনীতি করছেন না বা রাজনীতি করতে পারছেন না, অমূলক একটা দলের বিরোধিতা করছেন। না না না, এইরকম নাবালকের মতো কাজ, জুভেনাইল ডিসিশন আমি নেইনি, একেবারেই না। কারোর ব্যক্তিগতভাবে কারোর এবং কোনো একটি দলের বিরোধিতা না, একেবারেই না। আমার এই দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণ এই দল যেভাবে চিহ্নিত করছে একটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, দুর্বৃত্তায়ন, মহিলাদের উপর ঘটে যাওয়া অপরাধ, এবং সমাধান নিয়ে তারা আসছেন এবং ট্রান্সফরমেশনের একটা বাস্তবিক স্বপ্ন আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি। মানে আপনি মনে করছেন বিজেপিতে থেকে এই কাজ করা যায়? কারণ আপনি যদি ভালো করে দেখেন যে 26-এ ভোটের আগে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে বা যারা বিশ্লেষণ করছে, তারা এই রাজ্যে বিজেপিকে ভীষণই দুর্বলতম বিরোধী বলে মনে করছেন। মনে করুন না, তারা মনে করতেই পারেন, কিন্তু মানুষের মনে কিন্তু আজ এই শাসকের প্রতি সম্মান নেই, আস্থা নেই। কারণ আমরা দেখতে পেয়েছি কত সহস্র হাজার বেকারকে রাস্তায় দাঁড়াতে। এত যদি কর্মের যোগ থাকতো তাহলে কি তারা রাস্তায় দাঁড়াতেন? ভাতা খুব ভালো জিনিস, অনুদানের প্রাপক আমার দেশ ওয়েলফেয়ার স্টেট, সেই ক্ষেত্রে তারা নিশ্চয়ই অনুদান পাবেন, কিন্তু যারা প্রাপক, যারা লেজিটিমেটলি প্রাপক, তারাই পাবেন। আমার যে নারী তার পুরুষের মানে পুরুষ তার দুবাহু বলে অর্থ রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে নারীকে তার সন্তানের মুখে অন্নসংস্থান করে দিচ্ছেন, তার গর্বই আলাদা। কাজেই আমার জন্মভূমিতে কর্মক্ষেত্র নেই এমন বিষ নিয়ে এই জীবন শেষ হয়ে যাবে? আমার পশ্চিমবঙ্গে কর্মক্ষেত্র তৈরি হবে। আমার পশ্চিমবঙ্গে যে স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে সেখানে কলরব উঠবে ছাত্রছাত্রীদের। আমার শিক্ষক শিক্ষিকা রাস্তায় দাঁড়িয়ে কাঁদবেন না, তারা তাদের যোগ্যতা অনুযায়ী সেই স্কুলগুলোতে তাদের নিয়োগ হবে এবং তারা আমাদের পড়াবেন। যে শিক্ষকদের আমরা পায়ে হাত দিয়ে আজও পথে ঘাটে প্রণাম করি, সেই জায়গা আমরা ফিরে পাবো। আমার দেশের ছাত্রছাত্রী শুধুমাত্র মাধ্যমিক উত্তীর্ণ হয় কুটি কুটি করে বইয়ের পাতা উড়িয়ে দেবে না, তারা সেই বই পরবর্তী প্রজন্মকে, তাদের শিক্ষা, তাদের বোধ এবং বিনম্রতা পরবর্তী প্রজন্মকে উপহার দেবে।
আমাদের বাচ্চারা এই দাদা দিদিদের দেখে বড় হয়ে উঠবে। এর পরিপন্থী যারা, তাদেরকে মানুষ ভোট দেবেন না। আপনি যে কথাগুলো বললেন একেবারেই নারী শিক্ষার কথা, আমাদের রাজ্যে চাকরি নেই তার কথা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার শিক্ষক শিক্ষিকা নেই। আপনার দিদি সেই দলেরই প্রতিনিধি, দিদির সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে, কথা হয় দিদির সঙ্গে? দেখুন, এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কোন রাজনৈতিক দলের সঙ্গে থাকবেন, আদৌ রাজনীতি করবেন কি না, বা উনি কী কথা বলবেন। আমার দলের সঙ্গে আমি কথা বলছি, আমাদের যুব আড্ডা রেগুলার হচ্ছে, সেখানে আমরা বলছি চাকরি চাই বাংলা, কর্মক্ষেত্র চাই বাংলা, সেই কথা আমরা বলছি, বরং সেই কথাই আমরা বেশি করে বলবো। 2026-এ একেবারে বিধানসভা ভোটের আগে আপনি বিজেপিতে যোগদান করলেন, তাহলে কি এবারে 26-এ আপনাকে দেখা যাচ্ছে ভোটে লড়াই করতে? দেখুন, এই দল তো সমষ্টি নিয়ে চলে, এবং সেখানে যে যেভাবে যেখানে দাঁড়াবেন তার হয়ে কিন্তু আমরা সদল বলে একদম সমস্ত আবেগ নিয়ে, শক্তি নিয়ে আমরা কিন্তু নেমে পড়ব। কাজেই কোনো ব্যক্তি এখানে দাঁড়াচ্ছেন আমরা জানি না, গেরুয়া ঝান্ডা দাঁড়াচ্ছে। গেরুয়া ঝান্ডা দাঁড়াচ্ছে, এবং আপনি যেখানে থাকেন বললেন যাদবপুরে, আমরা যাদবপুরের দিকে যদি তাকাই তাহলে দেখব যে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে যাদবপুর একেবারে কিন্তু তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বদের গড়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে কেমন লাগে, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনার কেমন লাগে? এই রাজ্যটা কেমন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী? দেখুন, আমার এই মুহূর্তে অন্যান্য অনেক আপামর পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে এই মুহূর্তে আমার শাসকের প্রতি আমি আস্থা রাখতে পারছি না। আচ্ছা, আমরা যারা মহিলারা আছি তারা মনে করি যে আমাদেরকে কেউ চোখ রাঙিয়ে বলবে কেন আজকে এই শতাব্দীতে দাঁড়িয়ে যে আমরা রাত্রিবেলা বাইরে বেরোতে পারবো না, রাত্রিবেলা বাইরে বেরোলে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে, কেন রাতে মহিলা পুলিশরা থাকবেন না, কেন এইভাবে এবং বেশি করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে আমরা চাইল্ড ম্যারেজ দেখতে পাবো, কেন এইভাবে স্কুলগুলো ফাঁকা হয়ে যাবে। বাংলার অস্মিতা নিয়ে যারা গলা ফাটাচ্ছেন তারা শুধু বাংলার ধাঁচাটাকেই বাঁচাচ্ছেন, কিন্তু বাংলার স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, তার কী হবে? আজকে আমরা দেখতে পাচ্ছি তো যে কীভাবে বাংলায় পড়াশোনা করতে পারছে না বহু ছেলে মেয়ে। তাহলে তারা কী করছিলেন যখন এরা এই বাচ্চাগুলো বাংলা পড়তে পারছিল না, বা আজকে বাংলার অনেকেই মাতৃভাষাটা জানেন না, বোঝেন না। এই জিনিস কারা তৈরি করলো? কাদের থাকাকালীন কোন সময় এই জিনিস তৈরি হলো? বিগত 50 বছরের ইতিহাসে আমরা দেখেছি কীভাবে অবক্ষয় হয়েছে বাংলা ভাষার। এটা কাদের কারণে হয়েছে? সেখানে তারা অন্য লোকের দিকে আঙুল তুলতে পারেন না। এই দোষের বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দেওয়াটা সম্পূর্ণ একটা জালিয়াতি। আপনি একেবারে বাম ঘরানার বাড়িতে বড় হয়েছেন, আপনার বাবা বামপন্থী রাজনীতি করেছেন, এবং আপনি যখন বিজেপিতে জয়েন করলেন 2026-এর ভোটের আগে, আমরা দেখছি যে বামপন্থী যে রাজনীতি বা যারা করেন সেখানে ভাঙন ধরেছে। প্রতিকুর রহমানের মতো বিদ্রোহী নেতা, একেবারে ব্রাইট যারা, তারা চলে আসছে তৃণমূলে। ফলত এই যে বামপন্থা, পশ্চিমবঙ্গে যে বামপন্থা, সেখানে ভাঙন ধরেছে, বা দেখতে পাচ্ছি সৃজন, দীপশিতার মতো যারা রয়েছে তারা চুপ হয়ে যাচ্ছে, একেবারে সামনের সারিতে নেই। সেটা কি আপনাকে ভাবিয়েছে কখনো যে বামপন্থী এই যে আপনি বললেন নিষ্ক্রিয় বামপন্থী যারা রয়েছে, ভাবিয়েছে আপনাকে কখনো? দেখুন, বামফ্রন্টের বড় শরিক চিরকাল এই প্রয়াসই করে এসেছে, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের মতো যারা রয়েছে সেই শরিকদের কীভাবে তাদের পরিসর ছোট করে দেওয়া যায়, কিভাবে কোনো নেতা, কোনো নেত্রী বা কোনো এলাকা যেখানে তারা ছিলেন তারা যাতে উঠে আসতে না পারেন। এবং আমরা দেখেছি কিভাবে হিংস্র হয়ে উঠেছে বাসন্তী গোসাবাই, বড় শরিক আরএসপির দলের মানুষের সঙ্গে। এবং আরএসপির ইতিহাস কিন্তু বৃহৎ। আরএসপি দলের ইতিহাস, মানে আরএসপি যেখান থেকে শুরু হলো সেখানে অনুশীলন সমিতি আছে। অনুশীলন সমিতির মানুষেরা জাতীয়তাবাদী, দেশের জন্য প্রাণ দিয়েছেন। তারা আখড়া চালাতেন, শরীরকে তৈরি করতেন এবং মনকে দৃঢ় করতেন। আজকে যে রাষ্ট্রবাদের প্রতি বিশ্বাস নিয়ে, যে জাতীয়তাবোধে উদ্দীপ্ত হয়ে আমি এবং আমরা এই দলে এসেছি, বা আরএসপি থেকে যারা আসবেন, ভবিষ্যতে নিশ্চয়ই আসবেন, তারা কিন্তু এই ইতিহাসকে নিয়ে আসবেন। মানে এই যে সিপিআইএম এর যে একটা সবার ওপর ছড়ি ঘোরানো, মানে এই যে প্রতিকুর রহমান বারবার অভিযোগ করছেন যে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে, সেই ঘটনা আপনি চোখের সামনে দেখে বড় হয়েছে। দেখুন, এটা রাজনৈতিক সৌজন্য নয়, এটা কোনো রাজনৈতিক নেতার কাজ নয়। আমি কাল পর্যন্ত এই বাড়িটাতে ছিলাম, যেই মুহূর্তে চৌকাঠ পেরোলাম অমনি আমি ব্যক্তিগত কাদা ছোঁড়াছুড়ি শুরু করে দিলাম। এই মুহূর্তে তখনই আমি শুরু করে দিলাম তারা কত খারাপ, তারা কত খারাপ, তারা কত খারাপ, আর আমি কত ভালো।
হ্যাঁ, এরকমভাবে মানে মানে এই কাজটা করাটা ভারতীয় বিনম্রতার মধ্যে পড়ে না। আমরা যে ভারতের বোধে উদ্বুদ্ধ, আমরা যে ভারত মাতার সন্তান, আমরা কিন্তু বিনম্রতা জানি, সৌজন্য জানি, বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়েও বিরোধিতা করতে জানি। এটা শিখতে হবে। ভারতীয় জনতা পার্টির কাছ থেকে শিখে যান না আমরা কতটা বিনম্র। আমাদের যদি মনোমালিন্য হয় সেটাকে আমরা পেশ করতে পারি, কিন্তু আমাদের মনের মধ্যে শ্রদ্ধা এবং আমাদের শিক্ষা একইভাবে প্রতিবদ্ধ হয়। আমি একদম শেষ প্রশ্ন করব, আপনি যেহেতু বিজেপিতে যোগ দিয়েছেন, বাবা যদি বেঁচে থাকতেন তাহলে কি কষ্ট পেতেন, নাকি আপনাকে মনের জোর জোগানোর জন্য অন্যরকম কিছু কথা বলতেন? কি মনে হয় বাবা কি বলতেন? দেখুন, প্রতিপক্ষ হওয়া, সওয়াল করা এবং সঠিক প্রশ্ন করা, অর্বাচীনের মতো নয়, সঠিক প্রশ্ন করা, এটা আমি শিখেছি আমার নেতা, প্রয়াত জননেতা ক্ষিতি গোস্বামীর কাছ থেকে। কাজেই আমি মনে করি না আমার নেতা হিসেবে যদি আমি অন্য পথ বেছে নিতাম উনি আমাকে প্রতিহত করার চেষ্টা করতেন। কিন্তু আজকে উনি নেই, কিন্তু আমি ওনার যোগ্য উত্তরসূরি। উনি যেই জাতীয়তাবোধে, আরএসপি অনুশীলন সমিতি যেই জাতীয়তাবোধে, যে রাষ্ট্রবাদী উদ্বুদ্ধ, যেখান থেকে তাদের সূচনা, সেই বোধকে, সেই অভিব্যক্তিকে এবং সেই করে নিতে পারার ক্ষমতাটাকে, যুদ্ধ করার ক্ষমতাটাকে নিয়ে আজকে আমি এই দলে কিন্তু সংযুক্ত হয়েছি।